স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩৫। তৌসিরের এই অচেনা রূপ দেখে নাজহার মুখে কোনো শব্দ ফোটে না। সে নিঃশব্দে ঘুরে দাঁড়ায়, অতঃপর ধীরে ধীরে পায়ে সামনের দিকে হাঁটতে থাকে। দৃশ্যটি দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক অব্যক্ত যন্ত্রণা নীল হয়ে উঠছে ভেতরটায়। তারপর নির্বাক দর্শক হয়ে দূরে থেকে দেখা যায় দীর্ঘশ্বাস ফেলে থাকা আস্তার আর কিছুই করার নেই। ওইদিকে নাজাকে চলে যেতে দেখেও তৌসিরের কোনো ভাবান্তর হয় না। সে নির্মম উদাসীনতায় নিজের কাজ চালিয়ে যায়। নাজা ঘরে চলে আসে দ্রুত পায়ে। এসব দেখে ভয়ে বেশি ঘেন্না লাগছে তার, বমি পাচ্ছে তার। এসব দেখে নাজার সারা শরীরে এক প্রকার ঘিনঘিনিয়ে ভাব ধরে গেছে। নাজা ঘরে এসে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। গিয়ে বেসিনের ওয়াক ওয়াক করে গাল ভরে বমি করে দেয়। এই রক্ত চামড়া এসব দেখে অভ্যস্ত সে, কিন্তু আজকেরটা অতিরিক্ত ছিল। তৌসিরের এমনটা করবে তা তার আশার বাইরে ছিল না। নাজা জানে তৌসির একই রকম, তারপরও খারাপ লাগছে নাজার, ঘৃণা লাগছে তার। নাজা বমি করে কুলি করে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে ওর ফোনে নাজারের কল আসে। সে কল ধরতেই জানায় লুসিয়াস গুম হয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। এখন নাজা কি বলবে নাজাহারকে যে লুসিয়াসকে তার স্বামী জ্যান্ত কবর দিয়েছে? বলার সাধ্য কি তার আছে আদৌ? নাজা তো অভিনয়ে নোবেল জয়ী, তাই সেও কথাটা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে নেয়। নিজেও সমবেদনা জানায়। অপেক্ষার বলার পর ফোনটা রাখে নাজা। নাজা ফোনে কথা বলতে বলতে বেলকনির দিকে চলে গিয়েছিল। ফোন শেষ করে বেলকনি থেকে এসে দেখে তৌসির ঘরে এসে গোসল করে নিয়েছে। নাজা তৌসিরের দিকে তাকিয়েও তাকায় না, মানে চোখ নামিয়ে নেয় আর কি, এক পলক তার পানি চেয়ে। তৌসির সরিষার তেল হাতে তালুতে নিয়ে ঘষে ঘষে গায়ে মাখতে মাখতে নাজার দিকে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে, কি হইলো? তুমি আমার দিকে তাকাও না কেন? এমনি চোখ ফিরাই নিলা কেন? এই বলে সে আবার নাজারের দিকে তাকালো। কতটুকু শেষ করেই তৌসির একদম নাজার নিকটে এসে দাঁড়ায়। নাজা কোনো কথা বলে না, শব্দহীন তৌসিরের পাশ কাটিয়ে যেতে চায়। কোনো প্রকার বাক্য না ছড়ে। তথাকথিত সে যেতে চাইলেও তৌসির তাকে যেতে দিবে না। না, অবশ্যই না, তৌসির তাকে যেতে দিবে না। তৌসির নাজের ডান হাত নিচের বাহুতে টেনে ধরে নিজেকে সামনে দাঁড় করায় আর তার টিকুতুটে গলায় উচ্চারণ করে, সিনাল, সবাই সভা করস না, নয়তো সবার সাইরা ফেলামো। কিতা হইছে ক আমারে? চলে যেতেছস কেন? আমার দিকে তাকাস না কেন? নাজা তৌসিরের মুখের দিকে এই বিষে ভেজা অরুচিকর উক্তিগুলো শুনে তার চোখের দিকে মুখ তুলে তাকায় আর বলে, আমার আপনার দিকে তাকাতে বমি আসছে, তাই তাকাচ্ছি না। এই যে একটু আগে আপনার অবস্থা দেখে বমি করেছি, এই আবার করার সম্ভাবনা আছে, তাই তাকাচ্ছি না। তৌসির নাজাত থুতনিতে হাত রেখে হাসতে হাসতে বলে, ওরে মার্সি কারণেও গদ্দারি করেছে, আর গদ্দারের এমন চুটুটুত দিতেও বুঝলি? এটা বলে তৌসিরের মুখ নামিয়ে নেয়। নাজা ঠোঁটের কিনারায় চুমু খায়। নাজার কাছে যেতেই চুমু মনে হচ্ছে বিধ্বংসী ছোঁয়া এক ঠোঁটের কোণে। এই মুহূর্তে তার কাছে বিষাদময় স্পর্শের সমান। নাজা বিরক্ত হয়ে তৌসিরকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে দিতে বলে, এসব ভালো লাগে না, এক চুমু খাও, এত চুমু খাও, আমি নিতে পারবো না। তৌসিরের নাজার এমন বিরক্তিকর প্রকাশ দেখে বলে ওঠে, শোনলো সিনাল, এই যে দিন দিন তুই এত সুন্দর হইতেছিস, সেটা একমাত্র আমার এই দেওয়া চুমুর জন্যই, কারণ বইয়ের জামায় বেশি বেশি চুমু দিলে বইয়ের সৌন্দর্য বাইরা যায় না। যেমন কথা শুনে তৌসিরের চোখে চোখ রেখে প্রশ্ন করে, এসব হাদিস আর লজিক আপনি কোথায় পান? হাদিস মনে হয় শুধু তুই আর তোর নোবেলপ্রাপ্ত বদমাস বাপচাচারাই জানোস, আমিও জানি। ইবলিশের মুখে কালিমার কথা শুনে মানুষ যেমন চমকায়, তৌসিরের মুখেও এমন কথা শুনে এমনভাবে চমকালো নাজা। তৌসিরকে জিজ্ঞাসা করে, বাবা তাহলে শোনান তো। তৌসির বলে, সর, পিছনে সর। গিয়েই দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলতেছি। এতটুকু বলে তৌসির নাজার দিকে একদম এক কাদায় এগোয়। নাজা তৌসিরের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে পিছনে পা ফেলে। ধীরে ধীরে একসময় তার পিঠ ঠেকে যায় দেওয়ালে। তৌসির নাজার একদম নিকটে এসে নাজাকে বলে, প্রথমটা হইল যে বউজামের সামনে যত খোলামেলা থাকবে তত সোয়াব। যে বউ স্বামীর সাথে মিষ্টি কথা বলবে, স্বামী তৃপ্তি দেওয়ার জন্য হাসে, হাসির সাথে সাথে যত দাঁত বের করবে প্রতিটা দাঁতের জন্য একটা করে নফল হজের সোয়াব দেওয়া হয়। যে
যে স্ত্রী স্বামীকে রাতে বলে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, সেই স্ত্রী জান্নাতি। আর শুনতে চাস হাদিস? নাজা তৌসিরের কথায় হাসবে না রাগ করবে গুলিয়ে ফেলল। মতলবের হাদিস ভালোই তো জানে তৌসির। নাজা তৌসিরের রাগী গলায় বলে, মতলবের হাদিস তো ভালোই জানেন দেখতেছি, তাহলে এটাও শুনেন। কোনো স্বামী যদি তার স্ত্রীকে কিপটামি করে, কিছু না দেয়, টাকার কিপটামির প্রসঙ্গ আসতে তৌসি নাজাকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, এখন আমার জন্য চা নিয়ে আসো যাও। হ্যাঁ এখন তো শুনতে হবে না, এই যে উচিত হাদিস চলে আসছে যে কথার টানে। এটা বলেই নাজা তৌসিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে চায়। তৌসির ফের তার হাত ধরে নিয়ে বলে, একটু চুমু খাই পরে যাইস। নাজা বিতৃষ্ণা নিয়ে বলে, দিন তাড়াতাড়ি দিন, নিচে কাজ আছে। তৌসির নাজার গালের নিচে টুপ করে কয়েকটা ঠোঁট বসিয়ে দেয়। তালুকদারের মাইয়া, আজ রাইতে কিন্তু খেলা হবে, মনে আছে তো? নাজা এটা শুনে তৌসিরের চোখের দিকে তাকিয়ে বলে, বারবার মনে করে দিচ্ছেন কেন? আমি তো আর আপনার বিয়ের পরে দিনই বলেছি, আপনার যখন ইচ্ছা করুন, আমার সমস্যা নেই। তৌসির মুচকি হেসে শুধায়, দেখলো তালুকদারের মাইয়া, আমার কাছে তোর শরীর পাওয়াটা বড় বিষয় না, নিজের পৌরষতে চাহিদা মেটাতে তো চুটকি মারলো মাগিরা বিছানায় কাপড় খুইলা আমার জন্য পইরা থাকবো। কিন্তু আমি এসব চাই না। আমি বিয়ের রাইতেই তোর ওপর জোর খাটাইতে পারতাম, কিন্তু খাটাই নাই, কেন জানোস? না নাজা নিরসর কণ্ঠে বলে, কেন? তৌসি নাজার গালে দু হাত রেখে মৃদুস্বরে বলে, বিশ্বাসের লাইগা, ভরসার লাইগা। এই যে আমি তালুকদারের মাইয়ার বুকে মাথা রেখা ঘুমাই, তুই আমার মাথাটা নিজের বুকে চেপে ধরে আমার চুলের ফাঁকে হাত বুলিয়ে দিস। যদি তোর লাগে আমি জোর করতাম, এটা তুই কখনো করতি না। এই যে রাইতে দিনে যখন ইচ্ছা তখন আমার বুকে খাপটি মেরে শুয়ে থাকোস, এটা হইল ভরসা। এই ভরসা তুই আমারে কখনোই করতি না। যদি তোর লাগে উল্টাপাল্টা নিজের মন মতো করতাম কিছু, এই যে যেমন মনে ধরে আমার অন্য ছাড়া বেসামাল অবস্থায় আমার সামনে থাকোস, আমি তোর উপর শিকারির মতো ঝাঁপিয়ে পড়লে এটা কখনোই করতি না। অবশেষে তুই আমারে ভরসা করতি না, এমনকি তো ঘেন্না আরো বেশি হইতো। ঘেন্নাইতি সবসময় আমারে, নয়তো চাহিদারও আছে, শুধু কন্ট্রোল রাখি কারণ আমি বিশ্বাস করি ধৈর্য আর টুট সামলাতে পারলেই জীবন সহজ। তৌসিরের কথা একদৃষ্টে চেয়ে শুনে নাজার সব কথা সুন্দর লাগলেও শেষে বলা কথাটুকু মোটেও ভালো লাগেনি। কি সুন্দর বোঝালো সে নাজাকে। আদৌ যদি তৌসির সব দিক থেকে এত ভাবতো তাহলে কতই না ভালো হতো। নাজা তৌসিরের কথাগুলো গিলে নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে একটু উঁচু হয়ে তৌসিরের গালে নিজের ঠোঁট ছুঁয়ে কিছুক্ষণ নিঃশ্বাসে তৌসিরের পানে চায়। ধীরল কণ্ঠে ঘর থেকে বেরিয়ে যায়, কোনো প্রকার কথা না বলেই তৌসিরের জন্য চা আনতে। ওয়াসিস একজনকে খুন করতে গিয়েও নিজের আঘাত পেয়ে বাড়ি ফিরেছে, তবে যাকে মারতে চেয়েছিল তাকে মেরে ফিরেছে। যে লোকটাকে মেরেছে তাকে যখন ধরে তখন সে ভারী কিছু দিয়ে ওয়াসিসের কপালে আঘাত করেছে, কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে। তাই ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ লাগিয়ে ফার্মেসির পাশের দোকানে চুলকে দাড়ি কাটিয়ে পশুর মতো অবস্থা থেকে মানুষের মতো চেহারা বানিয়ে বাড়ি ফিরেছে। তবে বাড়ি ফিরে বাড়ির সদর দরজা চৌখাট মারাতেই ওয়াসিসের শান্ত মেজাজটা টকবগে হয়ে ওঠে। লিভিং রুমের সোফায় আয়রাত বসে আছে, তার সামনে তৃষ্ণা চায়ের ট্রে এগিয়ে দিয়েছে। আয়রাত তৃষ্ণার দিকে তাকিয়ে মুচকি এসে চায়ের কাপটা নিচ্ছে। ওয়াসিস এই দৃশ্য দেখে থেমে যায়, তখন পর্যন্ত এসেছিল তখনই পা থেকে ফিরিয়ে যায় ওর। কত বড় সাহস আয়রাতের, কত বড় কলিজা! তার বাড়িতে ঢুকে তার ওই নিজের জিনিসের উপর নজর দিচ্ছে। ওয়াসিস তো মন চাচ্ছে আয়রাতকে কেটে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাইয়ে দিতে, কিন্তু সে এখন কোনো প্রক্রিয়া দেখাবে না। দেখালে তৃষ্ণা মনে করবে ওয়াসিস তৃষ্ণার প্রতি অধিকার দেখাচ্ছে বা ওয়াসিস তৃষ্ণার প্রতি দুর্বল। এসব ভেবে ওয়াসিস নিজেকে সংবরণ করে স্বাভাবিকভাবে হেঁটে যায় সিঁড়ির দিকে। আয়রাতকে দেখেও না দেখার ভান করে চলে যায়, তবে যাওয়ার আগে তৃষ্ণাকে বলে যায়, তৃষ্ণা ঘরে আয়। তৃষ্ণা ওয়াসিসকে দেখেনি, তবে তার গলা শুনে পিছে ফিরে তাকায়, দেখে সে ঘরের দিকে যাচ্ছে। এই দেখে সে তাড়াতাড়ি চায়ের ট্রেটা নিয়ে রান্নাঘরের দিকে যায়। হেতুজাকে বলে, মা উনি আমাকে ডাকছেন, আমি যাই, আপনি মেহমানকে দেখুন। হেতুজা তরকারি রান্না করছিলেন, তিনি পিছে ফিরে তৃষ্ণাকে জিজ্ঞেস করেন, ওয়াসিস চলে আসছে? আচ্ছা তুই যা, আমি দেখতেছি। তৃষ্ণা মাথা নেড়ে বলে, আচ্ছা। আয়রাত একটা কাজে এসেছে তাদের বাড়ি, তার বাড়ি দিল্লিতে, গুজরাটে। এখানে অর্থাৎ পাটোয়ারি বাড়ি কিছুদিন থাকবে সে। কাজ তো বাহানা, লক্ষ্য হলো তৃষ্ণা। তৃষ্ণা দ্রুত পায়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওয়াসিস ঘরে নেই, তবে বাথরুম থেকে পানির শব্দ আসে। তৃষ্ণা তাড়াতাড়ি ওয়াসিসের গামছা লুঙ্গি আলমারি থেকে বের করে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে
আওয়াজ করে বলে, আপনার লুঙ্গিটা নিন। ওয়াসিস রাগ আয়ত্তে আনতে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে আছে। আয়রাতকে একদম সহ্য হয় না তার। বারবার চোখের সামনে আয়রাতকে তৃষ্ণাকে দেখছে, এই দৃশ্যটি ভাসছে তার। মন তো চাচ্ছে আয়রাত আর তৃষ্ণা দুজনকেই কিমা বানিয়ে খেয়ে নিতে। এমন রাগের মুহূর্তে তৃষ্ণার ডাক আর তার উপস্থিতি ওয়াসিসকে পাগল করে দেয়। ওয়াসিস তড়াক করে উঠে দাঁড়িয়ে বাথরুমের দরজা খোলে। এক পলক সামনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণাকে পরখ করে, তারপর কিছু না বলে তাতে দাঁত চেপে তৃষ্ণার হাতের কবজিটা চেপে ধরে তাকে একটানে বাথরুমের ভেতরে নিয়ে যায়। নিয়ে গিয়ে সোজা শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয় তাকে। আকস্মিক এমন হয় তৃষ্ণা তো ভেবেই পায় না এই লোক এমন কেন করলো, কি হলো, হঠাৎ এমন উন্মাদ হয়ে গেছে কেন। ওয়াসিস তৃষ্ণার দুহাতের বাহুতে দাঁত চেপে ধরে দাঁত বসিয়ে শাওয়ারের ঠান্ডা পানির নিচে তৃষ্ণা ওয়াসিসকে কিছু বলার জন্য নিজের মুখ খুলে তুলে তাকায়। তাকে দেখে বিস্ময়ে ভরে যায়। এখন আর তার জঙ্গলের মতো চুলদাড়ি নেই, এখন খুব পরিপাটি তার কাটা, সাথে কপালে ব্যান্ডেজ করা। তৃষ্ণা দুহাতে বাহু ছিঁড়ে দিচ্ছে, এমন জোরে চেপে ধরেছে ওয়াসিস তার বাহুদয়। তৃষ্ণা ওয়াসিসের মাথায় ব্যান্ডেজ দেখে বুঝে যায় এ লোক কারোর সাথে মারপিট করে এসেছে। এ নতুন কিছু নয়, সবসময় ওয়াসিসের কপাল হাত পা কাটা ছেঁড়া থাকে। তৃষ্ণা বুঝতে পারে ওয়াসিস অন্যের রাগ তৃষ্ণার উপর মেটাচ্ছে। তৃষ্ণা ব্যথায় হাত থেকে ওয়াসিসের গামছা লুঙ্গিটা ছেড়ে দিয়ে কাতর স্বরে বলে, কি হয়েছে আপনার? আমি গোসল করেছি, এভাবে কেন ভেজাচ্ছেন আমায়? অন্যেরা আমার উপর কেন ঝাড়ছেন? একথা শুনে তো ওয়াসিসের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে, রাগ আর ক্ষোভ দ্বিগুণ চওড়া হয়ে যায়। ওয়াসিস ঠাস করে তৃষ্ণাকে দেওয়ালে চেপে ধরে ঝাঁচিয়ে তোলে। তোর সাহস কি করে হয় শালি, তুই ওই আয়রাতের সামনে যাস? বল কেন গিয়েছিলিস? তৃষ্ণা জান বেরিয়ে যায়। তার উপর এমন ওয়াসিসের একদমই ওর শরীরের সাথে মিশে যাচ্ছে। এতদিন তো হাত দিয়ে তাকে দেওয়ালে চেপে ধরে শাসন করতো, আজ শরীর দিয়ে শাসাচ্ছে। তৃষ্ণা যন্ত্রণার কাতর গলায় উচ্চারণ করে, মা বলেছিল তাই গিয়েছি, শুধু চা দিতেই গিয়েছি। মা বলল আর তুই গেলি? মা যদি বলে কাপড় খুলে নাচতে, তাই তুই নাচবি? যে মায়ের অজুহাত দিচ্ছিস? এমন কুরুচিপূর্ণ কথা শুনে তৃষ্ণা ওয়াসিসের রাঙানো চোখের দিকে বড় বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করে, আপনি এত নোংরা কথা কিভাবে আমায় নিয়ে বলেন? সবসময় তো আপনার সামনে থাকি, কখনো নোংরামি পেয়েছেন? অশেষ তৃষ্ণার প্রশ্নের উত্তর দেয় না, উল্টো রাগ দেখিয়ে পাশে থাকা এক বালতি পানিতে সজোরে লাথি মারে, এক ঘুষি বসিয়ে দেয় দেওয়ালে আর চিৎকার করে ওঠে, তুই যদি ওর সামনে যাস তাহলে আল্লাহর কসম আমি ওর লগে তোরে কবর দিব। তিশা ওয়াসিসের কথা শুনে হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ওয়াসিস আমাকে ছাড়ুন, আমার তো বন্ধ লাগছে, আমি আর যাব না তার সামনে। ওয়াসিস এটা শুনে কিছুটা শান্ত হয় ও তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। তৃষ্ণা বুঝে যায় এখন তার সাথে কি হবে। ওয়াসিস নিশ্চিত এখন তার চুলের মুঠি ধরবে। ওয়াসিস যখন তার মাথায় হাত রাখে তখনই চুলের মুঠি ধরে। খুব কষ্ট হয় তৃষ্ণার, চুলের গোড়ায় দুদিন যাবৎ ব্যথা হচ্ছে। তৃষ্ণা ওয়াসিসের চোখের দিকে তাকিয়ে অসহায় হরিণী ন্যায় দুদিকে মাথা নেড়ে বলে, আমার চুল টেনে ধরবে না, চুলের গোড়ায় ব্যথা করে। ওয়াসিস তৃষ্ণার মুখের ব্যথার কথা শুনে চুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে আরো জোরে চেপে ধরে, চুলের একাংশ চেপে ধরে তৃষ্ণাকে একদম নিজের সম্মুখে আনে। তৃষ্ণা গালে নিজের নাক চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে বলে, আমি তোকে ব্যথা দিব, সারা জীবন তোকে ব্যথা দিব। তৃষ্ণা তো সবসময় ওয়াসিসের দ্বারা অত্যাচারিতই হয়, কিন্তু কখনো ওয়াসিস তার গা ছুঁয়ে বাজেভাবে স্পর্শ করেনি, যেটা কখনো করেওনি। ওয়াসিস আজ সেটা করলো। তৃষ্ণা ওয়াসিসকে নিজের থেকে সরিয়ে নিতে সাহস করে ওয়াসিসের বুকে ধাক্কা দিয়ে বলে, আমাকে এত বাজেভাবে স্পর্শ কেন করছেন? এ শুনে ওয়াসিস আরো জোরে তৃষ্ণার চুলের মুঠি চেপে ধরে বলে, তাকে নিজের পাঁজরের কাছে টেনে এনে ঝাঁঝিয়ে বলে, আমার স্পর্শ বাজে লাগছে? এখন নতুন নগর দেখেছিস তাই বাজে লাগছে। এটা বলে ওয়াসিস তৃষ্ণার ঠোঁটের কিনারায় নাকে মুখে গালে যেভাবে ইচ্ছা বন্য হিংস্র রূপে এলোপাথায় চুমু খেতে শুরু করে। তৃষ্ণা যে বলবে আমাকে ছাড়ুন, এই সুযোগটুকু তাকে দেয় না ওয়াসিস। ওয়াসিস এক পর্যায়ে তৃষ্ণার কোমরে হাত চেপে ধরে, তার গলায় মুখ ডুবে তৃষ্ণার গলায় জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো শুষে নেয়, তাতে দাঁত চেপে তৃষ্ণার গলায় চামড়ায় দাঁত বসিয়ে দিতে থাকে। ওয়াসির এমন উন্মাদনা তৃষ্ণা সহ্য করতে পারে না, প্রাণ বেরিয়ে যাচ্ছে তার। তৃষ্ণার চোখ বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে, বলে, ওয়াসিস আমার চুলটা ছাড়ুন, আর কত, আমার গলা জ্বলছে, ওয়াসিস একটু দয়া করুন আমায়। ওয়াসিস শুনে না তৃষ্ণার কোনো আর্তনাদ। ওয়াসিস তৃষ্ণার আর্তনাদ শুনে তৃষ্ণাকে ছেড়ে দেয়। নিজে কি করেছিল নিজের বোধগম্য হচ্ছে না।
তৃষ্ণাকে ছেড়ে নিচে ওয়াসিস আবারও শাওয়ার নিতে বসে যায়। তৃষ্ণা লজ্জার ঘিনে এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে চলে যায়। সারা শরীর ভিজে কাঠ হয়ে গেছে, সাদা রঙের কামিজ পরে থাকায় সারা শরীরের অবয়ব স্পষ্ট ভেসে আছে। তৃষ্ণা রুমে আসে, সারা শরীর রুমের ফ্লোরে ভিজে যায় শরীরের পানিতে। ও কোনো রকম কাপড় নিয়ে কাপড় রাখা ঘরে গিয়ে ভেজা কাপড়গুলো ছেড়ে শুকনো কাপড় পরে, তারপর ভেজা ফ্লোর মুছে নেয়। মোছা শেষে ওয়াসিসের জন্য গামছা লুঙ্গি নিয়ে বাথরুমের সামনে দাঁড়ায়। দেখে ওয়াসিস গোসল শেষ করে ভেজা লুঙ্গি পরে বের হতে নিচ্ছে। তৃষ্ণাকে দেখে তার হাত থেকে সো মেরে গামছা লুঙ্গি নিয়ে ওয়াসিস ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তবে লাগানোর আগে আঙুল নাচিয়ে হুমকি দেয়, তুই যদি নিচে যাস তাহলে ঠ্যাং দুটো কেটে গর্দানে ঝুলিয়ে দিব শালি তোর। তৃষ্ণা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। ওয়াসিস কাপড় বদলে বেরিয়ে আসে, এসে দেখে তৃষ্ণা সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াসিস বেরিয়ে এসে তৃষ্ণার পাশে দাঁড়ায়। তৃষ্ণার ঠোঁটে গাল তার দাড়ি চেপে ধরে, নিচটায় যাওয়ার মতো দাগ পড়ে গেছে। তৃষ্ণার গলায় ওয়াসিসের দাঁতের দাগে লালচে হয়ে আছে। ওয়াসিস সব দেখেও তৃষ্ণাকে বলে না আড়াল করতে। মূলত তৃষ্ণা এখনো আয়না দেখেনি, দেখলে অবশ্যই সে চোখ মুখে ভ্যাসলিন দিয়ে এই দাগগুলো মুছে নিত। ওয়াসিস মন চায় এই দাগগুলো থাকুক, এগুলো অবয়ব সে রাখুক, আয়রাত এগুলো দেখুক। এবার কেন মনে হচ্ছে কি চাচ্ছে সে, কি জন্যই বা এত হিংসে হচ্ছে ওয়াসিসের, তা ওয়াসিস নিজেও জানে না। নিজের জাতশত্রুর প্রতিও এত হিংসে হয় না তার, যতটা আয়রাতের প্রতি হচ্ছে ওয়াসিসের আজ। ওয়াসিস তৃষ্ণার হুমকি দিচ্ছে, যা কাপড়গুলোতে বেলকনিতে মেলে দিয়ায়, আমি ধুয়ে দিয়েছি, খবরদার আবার ধুতে যাবি না, কাপড় 5 মিনিটের ভেতর মেলে নিচে আসবি। তৃষ্ণা তো অবাক, বা এত মহান হয়ে গেল কিভাবে ওয়াসিস, যে কাপড় ধুয়ে রেখেছে এত মহান কি করে হলো সে। তৃষ্ণা তো হুকুম মানা ব্যতীত করণীয় কিছু নেই। মার খেয়ে ওয়াসিসের বাধ্য থাকতে হবে, নয়তো লাথি মেরে ওয়াসিস তাকে বাড়ি থেকে বের করে দিবে। ওয়াসিস তৃষ্ণাকে হুকুম দিয়ে ঝটপট করে রুম থেকে বেরিয়ে যায়, উদ্দেশ্য নিচে যাওয়া। নিচে গিয়ে দাঁড়াতে দেখে লিভিং রুমে আয়রাদের সাথে তার মা বাবা মানে ইব্রাহিম সাহেবের গল্প করছে। ওয়াসিস আয়রাদের দিকে ক্ষিপ্ত বাঘিনে এক নজর তাকায়, তারপর ধীরে ধীরে আয়রাদের মুখোমুখি সোফায় বসে। আয়রাত ওয়াসিসকে দেখে মুচকে এসে জিজ্ঞেস করে, কি অবস্থা ওয়াসিস ভাই? ওয়াসিস সৌজন্যমূলক খাতিরে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, তোমার? এই তো আমারও আলহামদুলিল্লাহ, বেশ ভালোই আছে অবস্থা। ওয়াসিস সে শুনে মনে বলে, জানোয়ারের বাচ্চা, ভালো থাকবি তো? আমার নিজের জিনিসের প্রতি নজর দিয়েছিস, তোর ভালো থাকা তোর পেছন দিয়ে ঢুকামো, সময় হোক একটু। এর মধ্যে ওয়াসিসকে সেতুজা এসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেন, তৃষ্ণা কি করেছে ওয়াসিস? তুই তো এখানে, ও কোথায়? ওয়াসিসের এই প্রশ্নের উত্তরে সত্য বলার ভান করে বলে, গোসল করছে। কেন? ও গোসল করছে কেন? ও তো একটু আগে গোসল করলো। ওয়াসিস সোজা সাপটে উত্তর দেয়, আমার জন্য করছে। কেন? কোনো প্রয়োজন হলে একটু অপেক্ষা করো, ফরজ গোসল সম্পন্ন করে আসুক। এটা বলে ওয়াসিস বসা থেকে উঠে লুঙ্গির কোণ হাতে তুলে নিতে নিতে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। উপস্থিত সবাই তো লজ্জায় থাওয়া মেরে গেছে। ইব্রাহিম সাহেব হেতুজার উপর বিরক্ত হয়ে গেছেন। কি প্রয়োজন ছিল এমন অসভ্য ছেলেকে এসব জিজ্ঞেস করার? কি একটা পরিস্থিতিতে ফেলে দিল। বাপ মায়ের সামনে এমন কথা কোনো পুত্র বলতে পারে শুনি? তার উপর আয়রাদের সামনে ঠাস ঠাস বলে দিল, ছি ছি ছি, কি লজ্জা, ভীষণ লজ্জা, হায় লজ্জা। রাত তখন 9টার কোঠায়। গ্রামের নির্লজ্জ রাস্তা ধরে ছুটে চলেছে একটি গাড়ি, যার ভেতর তৌসির, সাথে মিনাজ মামা, নাজিম চাচা, রুদ্র আর নুহমান। তন্ময় চাচা নির্বাচনী প্রচারণায় সারাদিন ধকল শেষে বাড়ি ফেরার পথ ধরতে সবাই। তৌসির গাড়ির সিটে গা এলিয়ে দিল, চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসির তৃপ্তি। সে মেয়র, কিন্তু তার চেয়েও বড় পরিচয় সে গণমানুষের চোখের মণি। প্রচারে নামলেই মানুষে তাকে বাঁধভাঙা উচ্ছ্বাস করে আর ভালোবাসা দেখা যায়, তা নিয়ে সে বেশ সন্তুষ্ট। তন্ময় চাচার নির্বাচনী প্রচারণা আজ গিয়েছে, সারাদিনে কেটেছে এইসবেই। মানুষের কি ভালোবাসা তার জন্য। মানুষ তো তাদের লোকেদের দেখলেও বলে, তৌসির ভাই কোথায়, উনি আসেনি? ওনার কথাগুলো শুনে বেশ ভালো লাগে। ওনাকে একদিন আসতে বললেন। সারা দেশে তাদের দলের নেতাদের সাথে মানুষ দেখতে পারে না, কিন্তু এখানে তৌসিরকে মানুষ বড্ড ভালোবাসে। ভালোবাসা তৌসির গভীরভাবে ভাবায়। সে মনে মনে নিজের ওপর প্রশ্ন করে, স্বাভাবিকভাবে পুরোদস্ত জাওরা কিসামের মুখে তো লাগাম নেই, তবুও মানুষ কেন তাকে এত ভালোবাসে? এই সমীকরণের উত্তর সে কিছুতেই মেলাতে পারে না। জনসম্মুখে বাছবিচার না করে টাসটুস সত্য কথা বলে দেওয়া
মজ্জগত স্বভাব, যা মনে ধরে তাই বলে, যে ঠোঁটকাটা স্বভাব আর সংযত ভাষায় কতবার যে সমালোচনার তীব্র বিক্ষোভে তাকে পড়তে হয়েছে হিসাব নেই। সারা শহর এমনকি গোটা দেশের মানুষকেও গালিবাজ নেতা হিসেবে পরিচয় দিয়েছে তাকে। অথচ অদ্ভুত এক মায়াজাল আছে তার এই গালিগান্দাস মন্দরের আড়ালে। নিন্দুকরা যাই বলুক, সাধারণ জনগণ এই গালিগাছ তামাকা ছাপিয়ে তার মাঝে খুঁজে পায় এক বিশ্বস্ত বন্ধুকে। তাই তো সব বিতর্ক একপাশে ঠেলে দিয়ে জনগণ তাকে নিজেদের মানুষ বলে বুকে টেনে নেয়। তৌসির যতই ছলচাতুরি করুক না কেন, জনগণকে সে ঠকায় না। এই তো আজকের এক ঘটনা ঘটলো। তৌসির মাছের বাজারে সাধারণ মানুষের ভোটের জন্য গুরুত্ব বোঝাচ্ছিল। চড়াই গলায় কথা বলায় জনতার ভিড়ে। ঠিক এমন সময় এক শয়তান সাংবাদিক উদা হয়। প্রচারণার মাঝখানে হুট করে মাইক মুখের সামনে ধরে নিয়ে এসে এক বেখাপ্পা প্রশ্ন ছুড়ে দেয় তৌসিরের দিকে। আপনাদের দল যদি গদিতে যায়, তাহলে প্রথম আপনারা কি সারা দেশের কারেন্টের খাম্বার সব সাফ করে পদক্ষেপ নেবেন? এমনিতেই মাছের বাজারে হট্টগোল, তার উপর এমন অহেতুক খোঁচা মারা কথা। প্রশ্ন শুনে তৌসিরের মেজাজ যেন তুঙ্গে উঠে যায়। মুহূর্তের মধ্যেই ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কোনো রাগঢাল না রেখেই সে সাংবাদিকের মুখের ওপর এক মোক্ষম জবাব কষে দেয়, সাফ তো করবই, তবে করার আগে আপনাদের মতো সাংবাদিক নামো সাংবাদিক পেছনে কারেন্টের খাম্বা যাইয়া লাগাইয়া তাকমা দিমু। আস্তে আস্তে কারেন্টের খাম্বাগুলা ভইরা দিমু, একদম ভরার পর বাকিগুলা লন্ডনে সাপ্লাই দিমু। ব্যাস, যা হওয়ার তাই হয়ে গেল। মুহূর্তেই পরিস্থিতি ঘটে গেল। নিউজ চ্যানেল লুফে নিল এই গরম খবর, যা পারছে তাই প্রচার করে যাচ্ছে। চারদিকে এখন শুধু তৌসিরের উত্তপ্ত বাক্য বিনিময়, ক্লিপের আলোচনা। তৌসিরের মুখে এমন আগুনের ফুলকি অবশ্য নতুন কিছু না। সারা দেশের মানুষ তার এমন কাণ্ডে অভ্যস্ত। 24-এর নির্বাচনের সময়ও এক আওয়ামী লীগ নেতা ধর্মকে পুঁজি করে মানুষকে ভুলভাল বোঝাচ্ছিল। তৌসির তখন সরাসরি মিডিয়াতে এসে নেতাকে ধুয়ে দিয়েছিল তার বিখ্যাত উক্তিতে, শাওয়ার নাই ঠিকানা, নির্বাচন আইলেই সাজে কাকুরা মাওলানা। তখন মিডিয়া পাড়া এই কথা তুমুল আগুন জ্বলিয়ে ওঠে। আর ঠিক তখনই এক সপ্তাহ পরে গুম হয়ে যায় তৌসির। নৈশচারের নির্মম শিকার হয় সে আজ এখানে দাঁড়িয়ে আছে কেবল হায়াত আর ভাগ্যের জোরে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও তৌসির আজ ঠিক আগের মতোই নির্ভীক আর বেপরোয়া কথা। মুখে নেই কোনো চাপা, উড়াধুরা সব জনগণের সামনে ভাষণ দিয়ে চলে। আমি সহজ সরল মানুষ, তাই মনের কথা মুখের সামনে বইলা দেই। জনগণও এতে সহজভাবে নিয়ে নেয়। এখন অবশ্য প্রথমে অনেক দেখতে পারতো না তাকে। তাদের গাড়ি বেশ গতিতেই এগোচ্ছে। হঠাৎ কোথা থেকে এক তরুণ দৌড়াতে দৌড়াতে তৌসিরদের গাড়ির ঠিক সামনে এসে দাঁড়ায়। চালকের আহ্বানে মিনহাজ মামা পরিস্থিতি বুঝে ঠিক সিদ্ধান্তে সজোরে ব্রেক কষল। তীব্র ঝাঁকুনিতে গাড়িতে থাকা মানুষগুলো থেমে যায়। এমন আতর্কিত ব্রেকের ধাক্কায় রুদ্র হুমড়ি খেয়ে পড়ে যায় পায়। তাল সামলাতে ঠিক মেজাজ হারিয়ে সে চিৎকার করে ওঠে, বাইঞ্চোদ, ইয়ার কি করতাছস নাকি? মিনাজ মামা সেদিকে কান্না দিয়ে সামনের দিকে ইঙ্গিত করে বলে, আরে দেখ না, একটা মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে, কাপড় চোপড় সব ছেঁড়া। নাম তো তোরা, কি হয়েছে দেখ। কথাটা শেষ করতেই সবাই ব্যস্ত হয়ে দুপাশ থেকে গাড়ি থেকে নামে আসে রাস্তায়। নেমে মেয়েটিকে দেখা মাত্র সবার চোখ ছানা পড়া। কি ভীষণ বিধ্বস্ততার অবস্থা। দৃশ্য দেখে মনে হচ্ছে বিষময় সবার চোখের মনি কটো থেকে বেরিয়ে আসবে। মেয়েটির এমন জীর্ণশীর্ণ বিপর্যস্ত দশা দেখে লজ্জার সংকোচ কেউ দ্বিতীয়বার তাকাতে পারে না। পরিস্থিতি সবাই অস্বস্তিতে চোখ নামিয়ে নেয়, শুধু একজন বাদে। সে অপলকহীনভাবে তাকিয়ে আছে মেয়েটির এই অবস্থার দিকে। তার পাঁজরের হাড় ভেঙে যাচ্ছে ব্যথায় মেয়েটি কেমন অবস্থায় দেখে।